নয়া দিগন্ত প্রধান সংবাদ হয়েছে হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে পরোয়ানা। এটি নয়া দিগন্তের প্রধান শিরোনাম হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামিক মহাসমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জন হেভিওয়েট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 জনের পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং কারাবন্দী 10 আসামিকে আগামী 16 আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর আদেশ দেন। পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলে উল্লেখ করেন। এটি দেখতে পাচ্ছিলাম একটি খবর দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হয়েছে, হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। যেহেতু ভারতের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে এসে তিনি একটি সময় বেঁধে দিয়েছে। এটি কিন্তু একদম রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানি। তো এইটার সময় একটি খবর আমি নয়া দিগন্তে প্রকাশিত দেখতে পাচ্ছি, হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এখানে মানে আসলেই তারা গ্রেপ্তার হবে। বণিক বার্তার শেষের পাতার খবর, ঢাকায় জলবদ্ধতা নিরসনে 5 দশকে 9 পরিকল্পনা বাস্তবায়ন হয়নি একটিও। বণিক বার্তার শেষের পাতায় লিখেছে, ঢাকার জলবদ্ধতা নিরসনে 5 দশকে 9 পরিকল্পনার বাস্তবায়ন হয়নি একটিও। বলছিলাম না, চোরে এর দেশটা পড়ে গেছে। মানে 9টা পরিকল্পনা নিয়েছে বণিক বার্তা, যে কোনো পত্রিকা না। তারা লিখেছে যে এইসব পত্রিকা, ব্যাঙের ছাতার পত্রিকা নিয়ে আমি এখানে আসি না। আমার কাছে যেগুলো পত্রিকা থাকে এগুলো হাই রেফারেন্স। আপনি চিন্তা করলে পারবেন না, আমার কাছে আল জাজিরা আছে, রয়টার্স আছে, অ্যাসোসিয়েটেড এপি নিয়ে আসি, বিবিসি বাংলা নিয়ে আসি, বিবিসি নিয়ে আসি, বাংলাদেশের ভালো ভালো ভাইটাল পত্রিকা নিয়ে আসি, ভালো শক্ত রেফারেন্স থাকে। এখন আমি আপনাকে দেখাতে পাচ্ছি না। কেন দেখাতে পাচ্ছি না? আমি লাইভে এসে স্ক্রিনটা বেশিক্ষণ দেখালে আমাকে কপিরাইট দেয়। তো আমি তো আপনাকে গিয়ে পড়ে শোনাচ্ছি, ভুলভাল কোনো তথ্য দিতে চাই না। যা দিব অথেন্টিক, যা বলবো অথেন্টিক। বণিক বার্তার শেষের পাতায়, ঢাকার জলবদ্ধতার নিরসনে 5 দশকে 9 পরিকল্পনার একটাও বাস্তবায়ন হয়নি। 9টা পরিকল্পনার একটাও বাস্তবায়ন করেনি, তাও 5 দশকে, মানে 50 বছরে। মনে হয় তাই তো হয়, দশক মানে তো তাই। তৃতীয় টার্মিনালের পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ, সমকালের প্রধান শিরোনাম এটি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনালের বিষয়ে বলা হয়েছে এই খবরে। চলুন, এটি কিন্তু চরম খবর, আপনি কিভাবে নেবেন আমি জানি না। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান, এই জন্যই খবরটা বেশি গুরুত্বপূর্ণ। সমুদ্র বন্দর কিন্তু ওরা করছে। আবার এই বন্দরের বিষয়টা এখন একটু পরে দেখি। শাহজালাল আন্তর্জাতিক বন্দরের 3য় টার্মিনালের বিষয়ে যা বলা হয়েছে এই খবরে, যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সিকিউরিটি পোর্ট বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল পরিচালনায় যুক্ত হতে চায়। আচ্ছা, চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি শীর্ষ একজন কর্মকর্তা বাংলাদেশে আসার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তো সব আসতেছে, আসুক। বাংলাদেশটা একটা হাবে পরিণত হয়েছে। ঢাকায় একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মার্কিন এই প্রতিষ্ঠান এই ব্যাপারে আলোচনা শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়। তখন তারা একটি ধারণাপত্র উপস্থাপন করে। এদিকে বর্তমান সরকার আগামী ডিসেম্বরের মাসের মধ্যে বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু করতে চায়। এখনো টার্মিনাল পরিচালনার বিষয়ে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়নি, তবে জাপানের সঙ্গে আলোচনায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাপান ভালো দেশ, ওরা অন্য কোনো পলিটিক্স করে না। মানে আমাকে মাথা দাও, আমি তোমাকে পা দেব, এরকমের চুক্তি করে না জাপান। খুব ইনোসেন্ট মানুষ ওরা। দুর্নীতি করে না, অন্যায় করে না, কৌশল করে না, চক্রান্তকারী না। এই ক্ষেত্রে আমার সিলেকশনের ভিতরে ব্যক্তিগত যে মতামত আমি খুবই কম দেই। তবে যদি 3য় টার্মিনাল দিতেই হয় বিদেশিদের হাতে, আমাদের যদি সেরকমের সক্ষমতা না থাকে, আমরা যদি অন্যের উপর নির্ভর করি, তাহলে আমেরিকার চাইতে জাপান ভালো। কারণ ওরা বাংলাদেশে আগের থেকেই অনেক কিছু দেয়। আর বিদেশি বিভিন্ন যে সংস্থাগুলো আছে, তারা সরাসরি আপনাকে মানে শোনেন যে ঋণ দেয়, কিন্তু আসলে ওরা তো ঋণ নগদ টাকা দেয় না। ওরা প্রজেক্টের উপরে ঋণ দেয়, একটা ডেভেলপমেন্টের জন্য ঋণ দেয়। এই বিষয়গুলো যারা অর্গানাইজেশন বা একটু শিক্ষিত তারা ভালো জানেন, আমার চেয়েও ভালো জানেন। আরেকটি খবর বলছিলাম, চলুন দেখে আসি। লোকসানে পাহাড়ে টেলিটক।
এইসব খবর ছিল বিবিসির পাতায়, যে প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর লেখে, যে পত্রিকার পাতা নামে বিবিসির একটা পাতা থাকে, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পাতা। তো যারা, যেদিন আমি লাইভে আসতে পারবো না সেদিন যদি আপনি পারেন যে আজকে কি হচ্ছে, আপনি ঠাস করে বিবিসিতে ঢুকবেন, দেখবেন মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে। নিউজ পোর্টাল যদি দেখতেই হয় বিবিসি ঘুরে ঘুরে পড়বেন, অথেন্টিক নিউজ পাবেন। এছাড়া আরো সব পত্রিকা আছে, সাধারণত আমি যেগুলো পড়ি সেগুলোই ভালো পত্রিকা। শ্রাবণের মেঘগুলো, গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, প্রতিমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষা বিভাগের ইউটার্ন সহ যা বলল। ওই যে এক মেয়ে নাচেছে শ্রাবণের মেঘগুলো, এই গান দিয়ে বৃষ্টি হচ্ছিল, বাচ্চাদের সাথে একটু নাচেছে, সেই ভিডিওটা। তিনি একজন হিন্দু শিক্ষিকা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি থেকে পড়া, নন ক্যাডারে এসেছে প্রধান শিক্ষিকা হয়ে। লুদু ফুদু না, কিন্তু ভালো নলেজ আছে। নন ক্যাডারকে আপনি কি মনে করেন সে ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে? তাই তো সে চান্স পেয়েছে। এমনি কি আপনি, তাহলে সে তো একটু মডার্ন হবেই। একটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, সে তো একটু মডার্ন হবেই। আবার 10 বছর শিক্ষকতা করছে, সেখানে মানে বিভাগের প্রধান হয়েছে শিক্ষিকা হিসেবে। তো লুদু ফুদু না ভাই, মানে সবাই তো যে জায়গায় থাকে, যে পেশায় থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, নিজেকে নায়ক হিসেবে প্রেজেন্টেশন করতে চায়। তো তার কি অপরাধ? সে তো একটা অন্য ধর্মের মেয়ে, সে বড়ই হয়েছে সংস্কৃতির মধ্যে দিয়ে, সে বড়ই হয়েছে নাচ গান দিয়ে, এবং তার মেধা দিয়ে বড় হয়েছে। না হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, না হলে নন ক্যাডারে প্রধান শিক্ষিকায় জয়েন করে। তো এইগুলো যদি আমরা না বুঝি, এই যে বলছিলাম না, মেধা শূন্য করবেন না দেশকে। আপনি এই দেশের সংবিধানে বলা আছে হচ্ছে আপনার ধর্ম, বর্ণ, গোত্র এই কোনো বিভাজন করা যাবে না, যার যার ধর্ম শেষে পালন করবে। সংবিধানে লিখে রাখছি, আর আচরণ করে ভিন্ন। হ্যাঁ, এগুলো আসলে আমার মন হচ্ছে সংকীর্ণ। পশ্চিমা বিশ্বে কি হচ্ছে? আমার দেশের মানুষ ফুটবল খেলায় চান্স পায় না, আমার দেশের মানুষ ইংরেজি বলতে পারে না, আমার দেশের মানুষ কোনো কিছুই পারে না। দেশকে উন্নত করব কিভাবে? এই দেশের মানুষকে উন্নত করতে হলে এখন যারা শিশু, যারা 10-15 বছর পরে নেতৃত্ব দিবে বাংলাদেশকে, তাদেরকে সেইভাবে গড়ে তোলেন। দেখেন তো হয় নাকি? আমরা সাধারণত বলি যে ইহুদি এটা সেটা, ইহুদিদের সারা দিন দুর্নাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলি। আপনাকে আমি কিছু পরিসংখ্যান বলি, এগুলো বাস্তবতায় বলছি। একটা ইহুদি সাধারণ নাগরিক বিমান চালাতে পারে, হেলিকপ্টার চালাতে পারে, 10-12 রকমের গান চালাতে পারে, যে কোনো ধরনের দৌড় দিবেন, এক একজন একটা কমান্ডো। প্রত্যেকটা নাগরিক বিজ্ঞানী, গবেষক, যার জন্য তো সারা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে। তারা আবার তাদের জেনারেশনকে সেইভাবে গড়ে তোলে। আমরা কই আছি? আমাদের শিক্ষা ক্যারিকুলাম আর তাদের শিক্ষা ক্যারিকুলাম, এই যে বলে যে বাংলাদেশ 100 বছর পিছিয়ে আসে, আসলে এই দিক দিয়েই পিছিয়ে আসে। 100 বছরকে কমিয়ে আনুন, 15 বছরে নিয়ে আসুন, যে 15 বছর পরে বাংলাদেশকে কারা নেতৃত্ব দিবে। তাদেরকে এমন ভাবে গড়ে তুলুন, বাংলাদেশের মানচিত্রের ভিতরে বাংলাদেশের মানচিত্র সেরা হবে, পতাকা সেরা হবে। এই একটু বেশি আবেগী হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলো যৌক্তিক না? আপনি বলুন। এখন তো 15 বছর, এখন যারা শিশু তারা 15 বছর পরে বাংলাদেশ নেতৃত্ব দিবে। তাদের যদি দক্ষ করে তোলা যায়, এই দেশে আলটিমেটলি উন্নত হয়ে যাবে। তাদের যদি মিথ্যা শেখানো না যায়, তারা উন্নত হয়ে যাবে। তাদের যদি চুরি, ঘুষ, দুর্নীতি শেখানো না যায়, তারা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তাদেরকে করা হচ্ছে না। শিক্ষা ক্যারিকুলাম ঢেলে সাজাতে হবে। আর মন সংকীর্ণ করা যাবে না। একটা মাদ্রাসার ছাত্রকেও ইংরেজি পড়তে হবে, একটা মাদ্রাসা ছাত্রকে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, তারও বিমান নিয়ে গবেষণা করতে হবে। মাদ্রাসা ছাত্র ক্ষমতা রাখবে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য। এরকমের সিলেবাস করুন। জনগণ হচ্ছে জনসম্পদ। পৃথিবীর কোন দেশে আপনি এই এত কোটি কোটি জনসংখ্যা পাবেন? কিসের তেলের খনি, কিসের গ্যাসের খনি, কিসের সোনার খনি? এগুলো আপনি কি বোঝেন? আপনারা নেতা, এগুলো যারা নেতা হয়েছেন, এগুলো কি আপনারা বোঝেন? এই জ্ঞান কি কখনো আপনাদের মাথায় ঢুকেছে? এই দেশ কেন আগাচ্ছে না? আচ্ছা, আগায় নাই, আমি জিরো। 15 বছর পর আপনার হচ্ছে স্ট্যাবলিশ হবে বাংলাদেশ। 15 বছর পর বাংলাদেশের পতাকা জল জল করে বিশ্বের বুকে উড়ে বেড়াবে। ভাই সম্ভব। আপনি এখন যে শিশু, তাকে আপনি হচ্ছে সেভাবে গড়ে তোলেন। এটা হচ্ছে লাইন। নীতি নির্ধারকের কেউ যদি একজন শুনে থাকেন, আমার কথাটি একটু ভেবে দেখবেন আমি কি বলেছি। এই যে বলছিলাম, আমি তো অল বাংলা নিউজ পেপার নিয়ে প্রতিদিন আসি রাতে 10:30টায়, পড়ে পড়ে আপনাদেরকে শোনাই যে কোন পত্রিকা কি লিখেছে। বিবিসি নিউজ বাংলা, ইরানের হামলা চলার মধ্যেই ফের আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে বেনিয়ামিন নেতানিয়াহু। চলুন একটু এই তথ্য জানার চেষ্টা করি। ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুদ্ধরত কোনো পক্ষই পরপর 3 দিন ধরে পরস্পরের উপর
কোনো হামলা চালায়নি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন যে যদি এবারের আলোচনা ব্যর্থ হয় তাহলে যুদ্ধে বিরতির আগে ওয়াশিংটন যা করেছিল ঠিক সেটাই আবার শুরু করবে। ট্রাম্প জানান, মধ্যস্থকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনা আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা নিয়মিত বিমান হামলা এবং পাল্টাপাল্টে আক্রমণ বন্ধ হওয়ার মধ্যে দিয়ে একটি যুদ্ধবিরতি পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শক, পড়ে শোনাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি খবর, মধ্যপ্রাচ্যের খবর। এই খবরগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম বিবিসি থেকে। একজন জানা মানুষ আর একজন অজানা মানুষ কখনো এক হতে পারে না। আজকে আমি 28 তারিখে আপনাদের সঙ্গে কথা বলছি, কয়েক মিনিট পরে 29 তারিখ হবে। সময় বদলে যাবে, সময়ের সাথে আপনাকেও বদলাতে হবে। আপনাকে বদল হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তথ্য। আপনি নিজেকে আপডেট করুন, তথ্যের আপডেট, তাহলেই আপনি হচ্ছে সবার থেকে এগিয়ে যাবেন। একজন জানা মানুষ আর একজন অজানা মানুষ কখনোই এক হতে পারে না। সংবাদপত্র হচ্ছে সমুদায়ের দর্পণ, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের দর্পণ, সংবাদপত্র হচ্ছে পৃথিবীর দর্পণ। এটি চোখের সামনে ভাসে গোটা পৃথিবীতে, দেশে, গ্রাম থেকে অলিতে গলিতে, রাজধানী শহরে কোথায় কি হচ্ছে। সংবাদপত্র প্রতিদিন পড়ুন। মাদ্রাসা শিক্ষকদের শিক্ষার্থীকে মারধর, মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামাত এমপি। bdnews24.com এ প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর এটি। সকালে হামলায় আহত একজনের অভিভাবক সংসদ সদস্যর মেয়ের নামে থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে অসি। এটি পড়ে শোনাচ্ছি যশোরের ঘটনা। আজকে আপনি নিশ্চয় শুনেছেন, এখন ডিজিটাল যুগ, সবই জানেন, তারপরেও কিছু জানি না। এই ফেসবুকে যেগুলো দেখি আউলা জাউলা খবর, যে কেউ একটা ফটো কার্ড বানিয়ে আপলোড দিয়ে দেয়। তো আপনি তো সেই জায়গায়, আমি যেখানে এসে আপনাকে তথ্য দিচ্ছি, এটি হচ্ছে অথেন্টিক নিউজ। কি ধরনের কথা বলি? যশোর শহরে একটি মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চেয়েছে যশোর 4 আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুল। একের পর এক জামাতে ইসলাম বিভিন্ন ধরনের কাণ্ড ঘটিয়েই যাচ্ছে। বলুন তো কি একটা অবস্থা! ওরাও কি ক্ষমতা পেয়ে নিজেদেরকে বদলে ফেলেছে? দেশের মানুষ তো তাদের কাছে অন্তত এক্সপেক্ট করে। সরকারের কাছে অনেক জিনিস আপনার হয় না, কিন্তু বিরোধী দলের কাছে মানবিকতা আশা করে, বিরোধী দলের কাছে ভালো আচরণ আশা করে। বিরোধী দলের কাজ হবে অনিয়মের বিরুদ্ধে কথা বলা। কিন্তু কি হচ্ছে আজকে? সার্জিস আলম, সে আপনার হবিগঞ্জের একটা ঘটনা, এটি নিশ্চয় দেখেছেন। বিরোধী দলকে দমন করা হচ্ছে, এটি অন্যায়। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমার বিরুদ্ধে গেলে সে যদি অপরাধ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার বিরুদ্ধে একজন গেছে, বিরোধে কথা বলতেছে, আমার সমালোচনা করছে, তাই বলে কি তাকে হচ্ছে মারধর করতে হবে, আক্রমণ করতে হবে, ধরে জেলে দিতে হবে? তাহলে ভাই, আমরা তো পরিবর্তনের বাংলাদেশ চেয়েছিলাম, পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। সেই পরিবর্তিত বাংলাদেশটা কোথায়?